আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি অনেক অনেক ভালো আছেন। অসংখ্য ধন্যবাদ আরও একবার আমার সাথে যুক্ত হওয়ার জন্য। এবং আজকের ক্লাসে আমি খুব গুরুত্বপূর্ণ একটা টপিক সমাধান করে দিব। এইচএসসি ফিনান্স প্রথম পত্র অষ্টম অধ্যায় মূলধন বাজেটিং ও বিনিয়োগ সিদ্ধান্ত। খুবই সহজ একটা অধ্যায়। এই অধ্যায়ে ঢাকা বোর্ড 2023 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সেই প্রশ্নটি আমি সমাধান করে দিতে যাচ্ছি এই ক্লাসে। সো পুরো ক্লাসটা মনোযোগের সাথে দেখবে এবং উদ্দীপকটা আমি অলরেডি লিখেছি। তো আমরা সরাসরি সমাধানে যাই এবং দেখি কি আছে। সো একটু খেয়াল করো, যদি কোথাও না বুঝে থাকো কমেন্ট করে জানিয়ে দিও। আর যারা লেকচার শিট এখনো নেও নাই, যত দ্রুত পারো লেকচার শিট কালেক্ট করে নাও, কারণ লেকচার শিট থাকলেই তুমি এই অধ্যায়গুলো খুব ভালোভাবেই পারবে। লেকচার শিট সম্পর্কে বিস্তারিত জানার জন্য এই যে স্ক্রিনে নাম্বার আছে, নাম্বারে যোগাযোগ করে যত দ্রুত পারো লেকচার শিট নিয়ে নাও। ওকে, সো কনাং বলা ছিল মূলধন বাজেটিং কি? কোনো দীর্ঘমেয়াদী বিনিয়োগ প্রকল্পকে বলা হয় মূলধন বাজেটিং। কোনো দীর্ঘমেয়াদী প্রকল্পে বিনিয়োগ করাকে বলা হয় মূলধন বাজেটিং। আমি এটা লিখে দিচ্ছি না, আমি বলে দিছি যেহেতু তুমি একটু কষ্ট করে প্লিজ মুখস্থ করে ফেলো। তারপর আমরা চলে যাই খনাঙে কি বলা আছে। খনাঙে বলা আছে মূলধন ফেরতকাল বলতে কি বোঝায়? মূলধন ফেরতকাল হচ্ছে পেব্যাক পিরিয়ড বা পেব্যাক সময়। একটা বিনিয়োগ থেকে কত সময়ের মধ্যে ওই বিনিয়োগকৃত অর্থ বা কোনো একটা প্রকল্পে বিনিয়োগ করলে ওই বিনিয়োগকৃত অর্থ কত দিনের মধ্যে ফেরত আসবে, সেই প্রক্রিয়াকেই বলা হয় কি? মূলধন ফেরতকাল। সো যাই হোক, এবার আমরা চলো খনঙে যাই, গণঙে যাই। গণঙে কি বলা আছে? গণঙে দেখো বলা আছে কি যে বি প্রকল্পের মূলধন ফেরতকাল নির্ণয় করো। যেটা আমাদের খনঙে বলেছিল যে মূলধন ফেরতকাল কি, মানে এটা হচ্ছে পেব্যাক সময় বা পেব্যাক পিরিয়ড বলা যায়। তো আমরা এই পেব্যাক নির্ণয় করব কোন প্রকল্পের? বি প্রকল্প। এই যে বি প্রকল্প দেখতে পাচ্ছ, তো বি প্রকল্পে একটা প্রাথমিক বিনিয়োগ আছে 30,000 টাকা। তারপর প্রথম বছরে 15,000, দ্বিতীয় বছরে 12,000, তৃতীয় বছরে 10,000, চতুর্থ বছরে 8,000 টাকা। তার আগে খেয়াল করো নগদ আন্তঃপ্রবাহ কত টাকা আছে। নগদ আন্তঃপ্রবাহ মানে কি সেটা বুঝতে হবে। তার আগে দেখো, আমরা মূলত এই পেব্যাক সময় বা পেব্যাক পিরিয়ড নির্ণয় করতে গেলে আমাদের কি লাগে সেটা জানতে হবে। অনেক সময় কিন্তু এখানে বিক্রয়ের পরিমাণ দেওয়া থাকতে পারে, অনেক সময় কি করপূর্ব নগদ প্রবাহ দেওয়া থাকতে পারে, অবচয় করপূর্ব নগদ প্রবাহ দেওয়া থাকতে পারে। তো যাই হোক, নগদ আন্তঃপ্রবাহ দেওয়া থাকলে আমাদের তেমন কিছুই করতে হবে না, শুধু এটা সূত্র বসিয়ে দিলেই হবে। একটা ছক করে ফেলবা। ছকটা কি হবে? তারপর ক্রমযোজিত নগদ প্রবাহ। জি দেখো, এটা হচ্ছে, এখানে হচ্ছে আমরা শুধু বছর লিখব। ওকে, আর এখানে লিখবো হচ্ছে কি আন্তঃপ্রবাহ প্রবাহ, আর এখানে ক্রমযোজিত নগদ আন্তঃপ্রবাহ, ক্রমযোজিত। ওকে, এবার আমরা এখানে বছর কয়টা ছিল? 1টা 2টা 3টা 4টা বছর ছিল। সো আমরা 4টা দাগ দিব। 1টা 2টা 3টা 4টা দাগ দিলাম। তো এটা 1 নাম্বার বছর, এটা 2 নাম্বার বছর, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার। এবার আমরা নগদ আন্তঃপ্রবাহগুলো লিখবো। যেমন 15,000 টাকা ছিল প্রথমে, তারপরে ছিল কত? 12,000 টাকা। এখানে লিখবো 12,000 টাকা। তারপরে লিখবো 10,000 টাকা। তারপরে লিখবো কত? 8,000 টাকা। এখন খেয়াল করো, এইগুলো আমরা লিখে ফেললাম। এবার ক্রমযোজিত নগদ প্রবাহ বের করব কিভাবে? প্রথমে লিখবো এই 15,000 টাকা, তারপর এই 15,000 টাকার সাথে তার পরের ঘরেরটা যোগ করব। 15,000 আর 12,000 27,000 টাকা। তারপর 27,000-এর সাথে যোগ করব 10,000 টাকা, হবে কত? 37,000 টাকা। ক্রম অনুসারে যোগ করব, একটা ঘরের সাথে আরেকটা ঘর যোগ করব, তাহলে হবে 37,000 টাকার সাথে 8,000 টাকা যোগ করব, তাহলে হবে কত? 45,000 টাকা। ওকে, আমাদের এগুলো আর কিছু দরকার নেই, আমরা মোটামুটি যা পাওয়ার তা পেয়ে গেছি। এখন দেখো, আমরা বিনিয়োগ করেছিলাম কত টাকা? 30,000 টাকা। এটা হচ্ছে প্রাথমিক বিনিয়োগ। বছরের প্রথমে এটাকে অনেক সময় শূন্যতম বছর দিয়ে দেয়, যেমন প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, আর এটা হচ্ছে শূন্য, অনেক সময় দিয়ে দেয়। তো এখানে যেহেতু বলে দিছে প্রাথমিক বিনিয়োগ, খুব সহজেই বুঝতে পারলাম। এখন দেখো তো, আমরা যে 30,000 টাকা বিনিয়োগ করেছি, ওই 30,000 টাকা ফেরত আসছে কত দিনে? খেয়াল করো, 30,000 টাকা, যেমন এইখানে 27,000 টাকা আসছে, এখানে 37,000, তাহলে এই 2 বছর পুরোটা লাগছে। 2 বছরের মধ্যে মানে 30,000 টাকা আসেনি, কিন্তু 30,000 টাকার চেয়ে কম আসছে, অথবা 30,000, মানে আমরা যা বিনিয়োগ করছি সেই টাকাটা সেই পর্যন্ত ফেরত আসতে কতদিন লাগলো, এইটা আমরা বের করব। তো আমি বের করলাম, তাহলে কি বের করলাম? 2 বছর এখানে আমার লাগছে। সো আমি এটাকে বলবো পূর্ণ বছর। কি বলবো? পূর্ণ বছর।
আচ্ছা, তারপর আমার লাগবে হচ্ছে নিট ক্যাশ আউটফ্লো, NCO। নিট ক্যাশ আউটফ্লো মানে কি, কত টাকা আমি বিনিয়োগ করেছিলাম, 30,000 টাকা। তাহলে এটা হচ্ছে 30,000 টাকা, মানে আমার কিছু ইনফরমেশন এগুলো কালেক্ট করতে হবে এই ছক থেকে। তাহলে পূর্ণ বছর পেলাম যে আমার 30,000 টাকা ফেরত আসতে কোন বছর পর্যন্ত লাগলো। দেখো 3 বছর কিন্তু পুরোটা লাগে নাই, কারণ 3 বছরের যদি তুমি চিন্তা করো তাহলে 37,000, আমি বিনিয়োগ করছি 30,000, তাহলে বেশি চলে আসছে। বাট আমার লাগলো কোন প্রথম বছরটা লাগছে পুরোপুরি, দ্বিতীয় বছরটা লাগছে। তার মানে আমি যা বিনিয়োগ করব তার সমান অথবা তার চেয়ে কম টাকা আসতে কত বছর লাগলো, তার সমান অথবা তার চেয়ে কম, তার বেশি কিন্তু যাওয়া যাবে না। যেমন এটা বেশি, 30-এর চেয়ে বেশি, একটু খেয়াল করো 30-এর চেয়ে বেশি, তাহলে এটা হবে না। 30-এর চেয়ে কম কোনটা, যদি এখানে 50 থাকতো তাহলে 50-এর চেয়ে কম কোনটা সেটা দেখতাম। তো এখানে 30-এর চেয়ে কম হচ্ছে 2 নাম্বার বছর, সো এই জন্য আমরা 2 নাম্বার বছরটাকে পূর্ণ বছর নাম দিলাম। এটাকে বলা যায় অনেকটা এ, আমরা ইংরেজিতে এটাকে কি বলতে পারি, এ বলতে পারি। এবার হচ্ছে এই পূর্ণ বছরের ক্রমযোজিত নগদ প্রবাহ কত, এটাকে বলা হয় সি। সি বলতে কুমুলেটিভ, কি বলা যায়, কিউমুলেটিভ নগদ প্রবাহ, তাহলে সি, এটাকে আমরা সি বলি, ঠিক আছে। আর পূর্ণ বছরের পরের বছরের নগদ প্রবাহকে আমরা ডি বলে থাকি, এই যে এটাকে আমরা কি বলবো, ডি। পূর্ণ বছরের পরের বছরের নগদ প্রবাহকে আমরা কি বলবো, ডি বলবো। তাহলে এখানে আমরা ডি লিখব। তাহলে একটু খেয়াল করো আমরা কি কি পেলাম, সবগুলো লিখলাম। তবে তার আগে কিন্তু তোমাকে একটা কাজ করতে হবে, এই ছকটা করার পরে তোমাকে সূত্রটা লিখতে হবে। কি সূত্র, পেব্যাক সময়, পেব্যাক সময় বা পেব্যাক পিরিয়ড সমান এ, এ মানে পূর্ণ বছর যোগ NCO মানে নিট ক্যাশ আউটফ্লো, কত টাকা বহিঃপ্রবাহ হয়েছে। তারপর হচ্ছে ভাগ বা বাদ দিব আমরা এখান থেকে, সি বাদ দিব, দেওয়ার পর এটাকে আমরা ভাগ দিব ডি দ্বারা। এই যে মানগুলো কিন্তু আমরা এই ছক থেকে বের করে ফেলেছি। এই ছকটা তুমি আগেই করে নিবা, এটা দেখে দেখে ছকটা করে নিবা, নেওয়ার পরে এই সূত্র বসায় সূত্রের মান বসাই দিবা। তো আমি এখানে যদি সূত্রের মানটা বসাই, দেখো এর মান কত ছিল পূর্ণ বছর 2, তাহলে আমি এখানে লিখব 2 যোগ NCO নিট ক্যাশ আউটফ্লো কত ছিল 30,000 টাকা, মানে প্রাথমিক বিনিয়োগ 30,000 টাকা। এখান থেকে আমরা বাদ দিব সি, সি মানে কি, ক্যাশ কুমুলেটিভ নগদ প্রবাহ কত বা ক্রমযোজিত নগদ প্রবাহ কত, 27,000 টাকা। তাহলে আমরা এখানে লিখব কত, 27,000 টাকা। এবার আমরা ভাগ দিব ডি, ডি মানে কত টাকা, এই যে 10,000 টাকা। সো এখানে আমরা লিখব 10,000 টাকা। এবার আমরা ক্যালকুলেশন করব। তো ক্যালকুলেশনটা আমরা এই পাশে করি, 30,000 থেকে 27,000 গেলে কত থাকে, 3,000। তার আগে আমরা দুইটা লিখে নেই, 3,000 ভাগ হচ্ছে কত, 10,000 টাকা। তাহলে এখন আমরা এই 3,000-কে 10,000 দ্বারা ভাগ দিব, 3,000-কে 10,000 দ্বারা ভাগ দিব। একটু ক্যালকুলেটরের সাহায্য নিচ্ছি, তুমিও ক্যালকুলেটরের সাহায্য নিবে। এখানে এখানে কোনোভাবে রিস্ক নেওয়ার দরকার নেই। 3,000 ভাগ 10,000 টাকা, তাহলে হয় কত, 0.3, 2 যোগ 0.3, এই দুটো যদি যোগ করি তার মানে 2.3 বছর। তাহলে ফেরত আসবে কত দিনে, 2.3 বছরে ফেরত আসবে। এটা হচ্ছে এই গ নং প্রশ্নের উত্তর, 2.3 বছর লাগবে টাকাটা ফেরত আসতে। ওকে, এই ছিল আমাদের গ নং প্রশ্নের উত্তর। চলো এখন আমরা ঘ নংয়ে যাই। তার আগে একটু খেয়াল করো, আমি জাস্ট একটা মিনিট একটু টাইম নিচ্ছি। ফিনান্স কমপ্লিট কোর্স, এইচএসসি ফিনান্স কমপ্লিট কোর্স, এখানে আমি মূলত আমার হচ্ছে ইন্টারমিডিয়েটের স্টুডেন্টদের, যারা ইন্টারমিডিয়েটে পড়াশোনা করো তাদের জন্য, পরীক্ষার্থী যারা বিশেষ করে, এখানে 2025 সালের স্টুডেন্টও আছে, 2026 সালের। প্রতি মাসে নতুন ব্যাচ শুরু হয়। সো আগামী জানুয়ারি মাসের 1 তারিখে নতুন ব্যাচ শুরু হচ্ছে, তুমি চাইলেই কিন্তু ভর্তি হতে পারো আমার অনলাইন নতুন ব্যাচে। এবং আমার অনলাইন ব্যাচটির কোর্স ফি মাত্র 200 টাকা। 200 টাকার বিনিময়ে তুমি তোমার ফিনান্স কোর্সটা কমপ্লিট করে নিতে পারবা। এবং এই 200 টাকা মান্থলি কোর্স ফি তুমি প্রতি মাসে 200 টাকা করে দিবে এবং আবার পরের মাসে 200 টাকা দিবে, এবং তোমার পুরো বই কমপ্লিট হতে মাত্র 3 থেকে 5 মাসের একটা টাইম লাগে, সর্বোচ্চ 5 মাস, তবে 3 মাসের মধ্যে কমপ্লিট হয় অনেকের। সো যারা একটু কম বুঝে তাদের জন্য একদম হাতে খড়ি, মানে একদম জিরো লেভেল থেকে আমি শুরু করি। এখানে তুমি একবারে মানে আমি ভর্তি হলে কি হবে না হবে, কোন লেভেলে আছে স্যার বা কিভাবে কি মনে করবে, কিছুই না, আমি ধরেই নেই তুমি কিছুই পারো না। তো আমার কোর্সে হচ্ছে 2000 মানে একবার এইচএসসি পরীক্ষা পর্যন্ত তুমি যদি এখন
এখন ভর্তি হও তাহলে এইচএসসি পর্যন্ত সকল সাপোর্ট পাবা, 5 মাস ক্লাস হবে, তারপর থেকে তুমি সাপোর্ট পাবা যে কোনো প্রবলেম। সকল অধ্যায় 0 থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সব অঙ্ক করাই এবং 2016 সাল থেকে 24 সাল পর্যন্ত সকল বোর্ড প্রশ্ন এমসিকিউ প্লাস সিকিউ সবই সমাধান করাই। এছাড়া সপ্তাহে 3 দিন ক্লাস করাই, প্রতিটি অধ্যায়ের লেকচার শিট প্রদান করি, প্রবলেম সলভ ক্লাস হয়, লাইভ ক্লাস রেকর্ড করি, মডেল টেস্ট থাকে এবং দুর্বল শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত সময় প্রদান করি। তুমি যদি চাও কোর্স সম্পর্কে আরো বিস্তারিত কিছু জানতে তাহলে এই নাম্বারে যোগাযোগ করতে পারো। আমার প্রত্যেকটা ক্লাস লাইভ ক্লাস, মানে লাইভে একবারে তুমি জুম অ্যাপের মাধ্যমে ক্লাস করবে এবং এই ক্লাসগুলো রেকর্ড করা হয় যেন পরবর্তীতে তুমি মানে সাজানো থাকবে, জাস্ট রেকর্ড করে তুমি ওই ক্লাসগুলো দেখলে হয়তো আরো মনে পড়বে, পরীক্ষার আগে একটু দেখতে পারলে বা রিকভার করার জন্য। সো ওটার অ্যাক্সেস সারা বছর থাকবে। তো এই হচ্ছে আমার অনলাইন কোর্স, তুমি চাইলে এই অনলাইন কোর্সে ভর্তি হতে পারো, যত দ্রুত পারো আমাকে ফোন দিয়ে আরো ইনফরমেশন যদি প্রয়োজন হয় তাহলে জিজ্ঞাসা করতে পারো। এখন বলতেছিল যে নিট বর্তমান মূল্যের ভিত্তিতে কোন প্রকল্পে বিনিয়োগ করা উচিত। আমরা জানি নিট বর্তমান মূল্য বের করতে গেলে আন্তঃপ্রবাহ দরকার হয়, যদি আন্তঃপ্রবাহ দেওয়া না থাকে তাহলে আমরা আন্তঃপ্রবাহ তৈরি করে নেই। তো এই অঙ্কে কিন্তু আন্তঃপ্রবাহ দেওয়া আছে, ওখানে বলা ছিল, উদ্দীপকে বলা আছে যে নগদ আন্তঃপ্রবাহ পরিমাণগুলো দেওয়া ছিল এবং তার প্রত্যাশিত আয়ের হারও দেওয়া আছে 12%। সো এখন আমরা এটা সমাধান করব, দেখি কিভাবে সমাধান করা যায় এবং কতভাবে সমাধান করা যায়। তো এই প্রথমে আমরা দুটি প্রকল্পেরই বর্তমান মূল্য নির্ণয় করব, এনপিভি বা নিট প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করব। তো একটা আছে দেখো টাকার পরিমাণ প্রতি মাসে একই রকম। সো এইটা সমাধান করা আমাদের জন্য পানি, যারা তৃতীয় অধ্যায় ভালো মতো পারে তাদের জন্য। কোন অধ্যায় বলছি? তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় মানে কি? অর্থের সময় মূল্য অধ্যায় সূত্রগুলো পারে তাদের জন্য এগুলো সহজ, কারণ ওই সূত্র এই সূত্রের মধ্যে একটু মিল আছে, কিছু পার্থক্য তো আছেই। তো আমি ওইটা আগে একটু বের করে নেই, এনপিভি বা নিট প্রেজেন্ট ভ্যালু। দেখো এখানে আছে কি প্রতি বছর একটা আন্তঃপ্রবাহ আছে, এটাকে বলি আমরা সিএফ। কি বলি এটাকে আমরা? সিএফ বা ক্যাশ ফলো বলে থাকি। তো সিএফ আছে ইন্টু 1 বিয়োগ 1 ভাগ 1 যোগ আই পাওয়ার এন ভাগ আই। এখানে আমরা কেডি দিয়েও ব্যবহার করতে পারি, কেডি ব্যবহার করেও সমাধান করতে পারি। সো এই হচ্ছে আমাদের সূত্র। এখান থেকে আমরা বাদ দিব CF0। তো CF0 মানে কি? 0 নাম্বার বছরে এই যে 25,000 টাকা যে প্রাথমিক বিনিয়োগ করা হয়েছে সেটাকে আমরা CF0 বলে থাকি। আর এই CFI বলি এটাকে, কারণ এখানে একাধিক বার আছে, তো আমরা আই না দিয়ে শুধু CF দিলেও হয়। ওকে, তো এখন আমরা এটার মান বসাবো। দেখো CF মানে কি? এই যে প্রতি বছরে যে আন্তঃপ্রবাহ ঘটছে একই রকম, এটা হচ্ছে CF ক্যাশ ফলো ইন্টু 1 বিয়োগ 1 ভাগ 1 যোগ আই মানে প্রত্যাশিত আয়ের হার। এখানে 12% আছে, তো এই 12%কে আমরা কি করব? 12%টাকে ছুটাবো কিভাবে? 12কে আমরা 100 দ্বারা ভাগ দিব, দিলে কি হবে? 0.12 হবে। সো এখানে আমরা লিখব কি? 0.12। লেখার পর পাওয়ার দেখো এন, এন মানে কত বছর? 1 2 3 4 বছর। সো আমি এখানে কি 4 লিখব এন। এই হয়ে গেছে। এবার আমরা এটা ক্যালকুলেশন করব, করে এখান থেকে আমরা CF0 মানে কত টাকা প্রাথমিক বিনিয়োগ ছিল? 25,000 টাকা। সেই 25,000 টাকা এখান থেকে আমরা বাদ দিয়ে দেব। তো এই মান তো আমরা এখানে বসালাম, এখন আমরা প্রত্যেকটা আলাদা আলাদা করে ক্যালকুলেশন করব ক্যালকুলেটরের সাহায্যে। দেখো আমরা যদি আলাদা আলাদা ক্যালকুলেশন করি তাহলে কি হয়? প্রথমে আমরা এইখানে ক্যালকুলেশনটা সারবো। সো আমরা এখানে 10,000 প্রথমে লিখব, 10,000 ইন্টু 1 বিয়োগ 1 ভাগ, আমরা এই ক্যালকুলেশনটা সেরে নেই। কি ক্যালকুলেশন করতে হবে? 1.12 পাওয়ার হচ্ছে কত? 4 আছে। সো আমি এখানে লিখলাম পাওয়ার 4 লিখলে কত হয় সেটা আমি এখানে লিখে দিচ্ছি এইটুকুর জন্য। 1.57 3 জায়গায় 4 লিখতে পারি, অথবা আমি যদি পুরোটা লিখে দিই তাহলে ভালো হয়। 7 4 7 3 5 2, এটা হচ্ছে এইটুকুর ক্যালকুলেশনের মান পেলাম আমরা। তারপর নিচে 0.12 লিখে দিলাম। ওপাশে কিন্তু 25,000 টাকা বিয়োগ করতে হবে। এবার আমরা এইখানের ক্যালকুলেশনটা সারবো কিভাবে একটু দেখো। 1 বিয়োগ 1 ভাগ আছে, তাই আমি এখানে 1 বিয়োগ তারপর 1 ভাগ দিলাম, দিয়ে 1.57 5 7 3 5 2 লিখলাম। লেখার পরে এটাকে আমরা কি করব? সমান দিব, মানে এই ক্যালকুলেশনটা পাইলাম। পাওয়ার পর এটাকে আবার ভাগ দিব কত দ্বারা? 0.12 দ্বারা ভাগ দিব। দেওয়ার পর কত হয়? 10,000 গুণ 3.037
3,5 হয়, জি এটা হয়। এবার এখান থেকে বাদ দিব কত, 25,000 টাকা। তাহলে এই ক্যালকুলেশনটা এখন এখানে আমরা গুণ করব কত, 10,000 দ্বারা গুণ করব। এই যে এইটাকে 10,000 টাকা দ্বারা গুণ করব, করলে কত হয়, 30,373 টাকা হয়। সো এখানে লিখলাম 30,373.515 টাকা বাদ 25,000 টাকা, 25,000 টাকা। তাহলে উত্তর আসে কত, বাদ 25,000 টাকা 5,373 টাকা। সো এখানে উত্তর 5,373.52, 5,300। এটা হচ্ছে উত্তর। কোনটা, এই যে প্রতি বছর যে টাকার পরিমাণ একই রকম, তাই না? এই যে এইটার ক্ষেত্রে আমরা যদি নিট প্রেজেন্ট ভ্যালু বের করি তাহলে 5,373 টাকা হয়। 5,373 টাকা আমরা পরের বার বের করব কি, নিট বর্তমান মূল্য কোনটার, এই যে পরের প্রকল্প কোনটা আছে, বি প্রকল্প, বি প্রকল্পের বর্তমান মূল্য বের করব। তবে বি প্রকল্পের একটা বিষয় খেয়াল করো, এখানে কিন্তু প্রতিবার কিন্তু আলাদা আলাদা আছে, আন্তঃপ্রবাহটা আলাদা আছে। তো সমান আন্তঃপ্রবাহের ক্ষেত্রে আমরা এই সূত্রটা ব্যবহার করি, অনেকটা ওই অর্থের সময় মূল্য অধ্যায়ের মতো নিট প্রেজেন্ট ভ্যালু সূত্র নির্ণয়ের অ্যানুইটির প্রেজেন্ট ভ্যালু সূত্রের মতো, খালি এখানে সিএফ না লিখে ওখানে আমরা লিখে থাকি কি এ অ্যানুইটি, আর এখানে সিএফ লিখেছি। তো এবার আমরা চলো ওইটা 5,373 টাকা, এটা কিন্তু মনে রাখতে হবে। সমান আন্তঃপ্রবাহের ক্ষেত্রে 5,373 টাকা প্রায় উত্তর পেয়েছি আমরা, রাইট? মানে এখানে পয়েন্টের পর সামথিং ছিল তো ওটা আমরা বাদ দিয়ে প্রায় লিখে দিছি। 5,373 টাকা এই যে সমান আন্তঃপ্রবাহের ক্ষেত্রে বের হয়েছে, অর্থাৎ প্রকল্প এর ক্ষেত্রে। এখন আমরা দেখব বি এর ক্ষেত্রে কি হয়। সো বি এর ক্ষেত্রে আমরা যে ইনফরমেশনগুলো আমাদের দরকার, যেমন কেডি বা আই বলে থাকি আমরা, আই সমান হচ্ছে 12%। এছাড়া আছে হচ্ছে তোমার CF 0 মানে প্রাথমিক বিনিয়োগ আছে 30,000 টাকা। এই ইনফরমেশনগুলো তুমি লিখে নিবা, দেওয়া আছে বলে বা উদ্দীপক হতে পাই। তার প্রত্যাশিত আয়ের হার তো 12% লিখলাম, আমি একটু ভালো করে লিখি, এটা হচ্ছে 12%। এবার আমরা লিখবো হচ্ছে এগুলো প্রত্যেকটা কি এক একটা CF1, হ্যাঁ CF1 কত টাকা, 15,000 টাকা প্রথম বছরেরটা। তারপর CF2 দ্বিতীয় বছরেরটা কত, 12,000 টাকা। তো এখানে লিখবো কত, 12,000 টাকা। তারপর CF3 কত টাকা, 10,000 টাকা। তারপর CF4 হচ্ছে 8,000 টাকা, CF4 8,000 টাকা। এখন আমরা সূত্রটা বসাবো এখানে। তো সূত্রটা কি, আমরা জানি এনপিভি যদি অসমান নগদ প্রবাহ হয় তাহলে আমরা কোন সূত্র বসাই, এনপিভি সমান CF1 প্লাস 1 যোগ I পাওয়ার এন। এন মানে কি 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, তো আমি এখানে এন না লিখে 1 লিখতেছি, মানে 1 নাম্বার বছর। তারপর হচ্ছে CF2 এর ক্ষেত্রে 1 প্লাস I পাওয়ার এন না লিখে আমি 2 লিখতেছি, হ্যাঁ 2 নাম্বার বছরেরটা। তারপর যোগ CF3 সমান 1 প্লাস I পাওয়ার 3। তারপরে CF4 ভাগ 1 প্লাস I পাওয়ার 4 মাইনাস CF0 মানে প্রাথমিক বিনিয়োগ ক্যাশ আউটফ্লো যেটা, সেটা আমরা লিখলাম। এবার দেখো এখানে আমরা মানটা বসাবো। CF1 এর মান কত ছিল, 15,000 টাকা। তাহলে এখানে আমরা বসাতে পারি 15,000 টাকা ভাগ 1 যোগ 0.12 পাওয়ার 1। তারপর যোগ CF কি এখানে ছিল কত, 10,000 টাকা, সরি 12,000 টাকা। তাহলে এখানে আমরা লিখবো কত, 12,000 টাকা ভাগ 1 যোগ এই I আছে, I এর জায়গায় 0.12 পাওয়ার হচ্ছে 2 বসালাম। এবার CF3 তে ছিল কত, 10,000 টাকা। তাহলে এখানে লিখবো 10,000 টাকা ভাগ 1 যোগ I মানে কত, 12%। প্রতিবার একই রকমই হবে 12, পাওয়ার হচ্ছে এখানে 3 হবে। CF4 মানে 8,000 টাকা। তাহলে 8,000 টাকা এখানে বসাবো, বসায় 1 যোগ 0.12 পাওয়ার হচ্ছে 4, বাদ দিব CF0 প্রাথমিক বিনিয়োগ 30,000 টাকা আমরা বাদ দিয়ে দিব। সো এই হচ্ছে আমাদের কাজ। এবার আমরা সমাধান করব, এটার ক্যালকুলেশন করব ক্যালকুলেটরের সাহায্যে। দেখো প্রথমে আমরা এই 15,000 লিখব, 15,000 ভাগ দিব, দেওয়ার পর 1.12 দিয়ে এবার আমরা পাওয়ার 1 বসাবো। জাস্ট ক্যালকুলেটরে কিভাবে বসাতে আমি একটু দেখাচ্ছি, জাস্ট এভাবে তুলবা, এই যে
15,000 তোমার ক্যালকুলেটারে, সায়েন্টিফিক ক্যালকুলেটারে 15,000 ভাগ দিবা, দেওয়ার পরে তুলবা কত 1, তারপরে 0.12, মানে এইটা যোগ করলে, এই যে এইটা যোগ করলে 1.12 হয়। দিয়ে তারপরে যে পাওয়ার আছে না এরকম পাওয়ার, তীর চিহ্ন মতো পাওয়ার, পাওয়ারের পর এখানে 1 আছে, তাহলে পাওয়ার 1 বসাবা। দেখো এইটাকে দিয়ে তারপর তুমি সমান চাপ দিবা, দেওয়ার পর যেটা বের হবে সেই মানটা তুমি এখানে বসাই দিবা। তো এখানে আমাজন বের হয়েছে 13,392.86। ব্যাস, একটা বই হলো। এখন পরের বছরে যাই। পরের বছরে কিভাবে, প্রথমে লিখবো 12,000 আগের মতোই ভাগ 1.12, এবার পাওয়ার হবে কত 2 হবে, তার মানে 9,566.33। আমরা দশমিকের পরে 2 ঘর নিতেই পারি। তারপর পরেরটা বের করি, 10,000 ভাগ 1.12 পাওয়ার 3, 7,117.81 যোগ। এবার আমরা পরেরটা বের করলাম আবার সেমভাবে, 8,000 ভাগ 1.12 পাওয়ার 4। যদি কোনো ক্যালকুলেশন না বুঝে থাকো কমেন্টে লিখে ফেলবা, আমি সাথে সাথে উত্তর দিয়ে দেবো ইনশাল্লাহ। 1-এর পর 4, 5, বাদ 30,000 টাকা। এই 30,000 টাকা আমরা বাদ দিব। এবার আমরা সবগুলো যোগ করব, করে ওই 30,000 আবার বাদ দিব। তো দেখো সবগুলো যোগ করি। প্রথমে আছে 13,392, তারপরে আছে 9,566, 9,566.33 যোগ দিলাম, তারপর 7,117, 7,117.81, তারপর যোগ দিয়ে এই যে আমরা এখানে যোগ করছি 3টা, আর একটা বাকি আছে 5,084, 5,084.15। তাহলে মোট হয় কত 35,160.29 মাইনাস 30,000 টাকা বাদ দিতে হবে এখান থেকে। এই 30,000 বাদ দিতে হবে, তাহলে এখানে আসে কত 5,160.29, বা এত খুচরো হিসাব ধরা লাগবে না, 5,160 লিখে প্রায় লিখে দাও। এখন আগের প্রকল্প এবং এই প্রকল্প, দুটো প্রকল্পেই কিন্তু পজিটিভ আছে। বিষয়টা কি খেয়াল করছো? আগেরটাও পজিটিভ ছিল 5,373, আর এইখানে দেখো 5,160। তো এই 5,000 মানে দুটোই কিন্তু পজিটিভ আছে। তবে এখন যদি বলা হয় যে কোনটাকে গ্রহণ করবা, মানে দুটোই গ্রহণযোগ্য, এখানেও কি দুটো প্রকল্প গ্রহণযোগ্য, তবে কোনটাকে তুমি বেশি প্রাধান্য দিবে ওইখানে ওইটাতে বেশি প্রাধান্য দেওয়া যায় 5,373। তবে এই অঙ্কের ক্ষেত্রে আমরা জানি যে মানে প্লাস ফিগার আসলেই বা উত্তর যদি পজিটিভ থাকে, নেগেটিভ না আসে, তাহলে সেখানে বিনিয়োগ করা যাবে। সো নিট প্রেজেন্ট ভ্যালু বা নিট বর্তমান মূল্যের ভিত্তিতে কোন প্রকল্পে বিনিয়োগ করা উচিত, দুই প্রকল্পে বিনিয়োগ করা উচিত। তবে আমি মনে করি যেহেতু ওইটাতে বেশি আছে ওইটাতে বিনিয়োগ করা যায় এ প্রকল্পে। তো এই হচ্ছে আমাদের কাজ। তোমার কাছে যদি লেকচার শিট না থেকে থাকে তুমি প্লিজ যত দ্রুত পারো স্ক্রিনে দেওয়া নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করে লেকচার শিট নিয়ে নাও, কারণ লেকচার শিটটা খুবই গুরুত্বপূর্ণ। একবার 2016 সাল থেকে 24 সাল পর্যন্ত সকল বোর্ড প্রশ্ন সমাধান এখানে আছে এবং সকল প্রবলেম সমাধান করা আছে, মোটামুটি এমসিকিউ, সিকিউ, তারপর হচ্ছে তোমার কি বলে এটাকে অনুধাবনমূলক, জ্ঞানমূলক সকল প্রশ্ন। এবং যারা লেকচার শিট নেয় তাদের প্রত্যেকে একটা গ্রুপে অ্যাড করে রাখি, যার যেটা প্রবলেম হয় সে সেটা সমাধান করে নিতে পারে খুব সহজে, এবং আমি সবসময় চেষ্টা করি হেল্প করার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তার আগে একটা ছোট্ট কাজ করো, যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো, আর যদি সাবস্ক্রাইব করে থাকো থ্যাংক ইউ সো মাচ। আর ভিডিওটা কেমন লাগলো তা তুমি কমেন্ট করে জানিও মতামতটা, ভালো লাগলে একটা লাইক দিয়ে যেও। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।